ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি সংক্রান্ত সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 19-এর 9 দাগে ও 10 দাগে দুটি সমস্যার সমাধান করব। এই সমস্যাগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 269 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রথম সমস্যাটি তোমরা 9 দাগের সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ। একটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 2, -4, 6, -2 এবং -4, 2 এই তিনটা হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবারে ত্রিভুজটির তিনটি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম, যার মনে করলাম তিনটা শীর্ষবিন্দু এ, বি ও সি। এ এর স্থানাঙ্ক হচ্ছে 2, -4, বি এর স্থানাঙ্ক হচ্ছে 6, -2 আর সি এর স্থানাঙ্ক মনে করলাম -4, 2। এবার আরও মনে করলাম যে আমরা বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এটা আমরা লিখব যে মনে করি এবিসি ত্রিভুজের তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু হলো এফ। তাহলে এবারে বি আর সি এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে বি আর সির বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক হবে কত না, বি এর ভুজ হচ্ছে 6 আর সি এর ভুজ হচ্ছে -4, এই দুটো যোগ করতে হবে। অর্থাৎ হচ্ছে 6 প্লাস -4 ব্র্যাকেটে লিখতে হবে, কেন বিযুক্ত চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, বাই 2 মধ্যবিন্দু যেহেতু বাই 2, এটা হচ্ছে ভুজ হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্কের ভুজ হবে এটা, আর মধ্যবিন্দু স্থানাঙ্কের কোটি হবে এর দুটি কোটির যোগফলের অর্ধেক, অর্থাৎ -2 প্লাস এর কোটি হচ্ছে -2 আর সি বিন্দুর কোটি হচ্ছে +2 +2 দুটো যোগ করতে হবে বাই 2। অর্থাৎ তাহলে এটা পাচ্ছি আমরা কত না, 6 প্লাসে মাইনাসে মাইনাস হবে, 6 - 4/2 সমান হচ্ছে 2। 6 থেকে 4 গেলে 6 থেকে 4 গেলে 2, 2/2 আর -2 + 2 হচ্ছে কেটে গেলে 0 হয়ে যাবে, যেহেতু একই সংখ্যার প্লাস মাইনাস রয়েছে, তাহলে 0/2 হবে। অর্থাৎ 2/2 করলে 1, তাহলে স্থানাঙ্কটা হবে ডি এর স্থানাঙ্ক হবে 1, আর এটা 0কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0, তাহলে 1, 0। ডি এর স্থানাঙ্ক হচ্ছে 1, 0। একইভাবে এ আর সি এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে এ এবং বি এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক হবে এদের ভুজের যোগফল বাই 2 দুটো বিন্দুর। তাহলে এখানে হচ্ছে 2, এর ভুজ হচ্ছে, এর বিন্দুর ভুজ হচ্ছে, স্থানাঙ্কের ভুজ হচ্ছে 2 আর বি বিন্দু স্থানাঙ্কের ভুজ হচ্ছে 6, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হবে ভুজ। আর কোটি হবে এদের কোটি স্থানাঙ্কের কোটির যোগ করে প্লাস এর হচ্ছে -4, এর হচ্ছে -2, দুটো যোগ করে বাই 2। অর্থাৎ এটা ফলাফল হচ্ছে 2, 6 হচ্ছে 8, 8/2, আর এটা -4 প্লাসে মাইনাসে -2, তাহলে -4 আর -2 মিলে হচ্ছে -6।
অর্থাৎ হবে 8/2 করলে 4, আর এটা হচ্ছে -6/2, অর্থাৎ আমরা লিখতে পারি স্থানাঙ্ক হচ্ছে 4 আর -6/2 মানে হচ্ছে -3, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -4 -3। তাহলে এ বি এই সরলরেখাংশের মধ্যবিন্দু এফ, তার স্থানাঙ্ক পেলাম আমরা 4 -3। এরপরে আমরা এসি সরলরেখার মধ্যবিন্দু অর্থাৎ ই এর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে একইভাবে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 - 4 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -4 2। তাহলে এই দুটি বিন্দুদ্বয়ের সরলরেখাংশের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে ই এর স্থানাঙ্কটা হবে, এদের ভুজের যোগফল বাই 2। তাহলে এ বিন্দুর ভুজ হচ্ছে 2 আর সি বিন্দুর ভুজ হচ্ছে স্থানাঙ্কের ভুজ হচ্ছে -4, তাহলে প্লাস -4/2, আর কোটির স্থানাঙ্ক হবে এর হচ্ছে -4 এর বিন্দুর কোটি, আর সি বিন্দুর কোটি হচ্ছে 2, তাহলে +2/2 দিলে হচ্ছে এটা হচ্ছে 2 প্লাস মাইনাসে -4/2, আর এটা আসবে -2, কেন না -4 আর +2 হচ্ছে মাইনাসটা বেশি, তাহলে 4টা বেশি, 4-এর চিহ্ন হচ্ছে মাইনাস লেখা হলো, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে এখানে 2 - 4 রয়েছে, তাহলে হচ্ছে -2 -2/2 -2/2, অর্থাৎ দুটো একই। তাহলে 2 2 কাটাকাটি করলে এটা হচ্ছে -1, তাহলে -1 আমাদের -1, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম -1 -1। এটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজে তিনটি মধ্যমা হলো, এবিসি ত্রিভুজে তিনটি মধ্যমা হলো এডি, বি এবং সিএফ। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য হবে, তাহলে আমরা প্রথমে এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্যটা কত হবে না, এ ও ডি এর স্থানাঙ্ক থেকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে তাদের এ আর ডি বিন্দুর দুটোর ভুজের বিয়োগফল করব। তাহলে এ বিন্দুর ভুজ হচ্ছে 2 আর বি বিন্দুর ভুজ হচ্ছে 1, ডি বিন্দুর ভুজ তাহলে 1, তাহলে 2 বিযুক্ত 1 স্কোয়ার প্লাস তাদের কোটির বিয়োগ করব, কোটির বিয়োগের স্কোয়ার করব। তাহলে কোটি কত না, এ বিন্দুর কোটি হচ্ছে -4 আর আমরা ডি বিন্দুর কোটি পেয়েছি 0, তাহলে -4 - 0 এদের হোল স্কোয়ার হবে, দিয়ে রুট ওভার দিতে হবে, দিলে হচ্ছে এডি মধ্যমার দৈর্ঘ্য পাবো। দুটি বিন্দুর দূরত্ব আর কি, এ আর ডি বিন্দুর দূরত্বটাই হচ্ছে এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে এখানে 2 থেকে 1 গেলে হচ্ছে 1, রুট ওভার চিহ্ন দিলাম, 2 থেকে 1 গেলে 1, 1 স্কোয়ার মানে 1, 1 × 1 প্লাস -4 -0, মানে ফলাফলটা হবে -4, -4 স্কোয়ার মানে -1 প্লাস আসবে, 4 4 16, অর্থাৎ রুট ওভার 16 1 17, অর্থাৎ √17 একক। এটা আমরা এডি মধ্যমার দৈর্ঘ্য পেলাম। তারপর হচ্ছে বি মধ্যমার দৈর্ঘ্য। বি মধ্যমার দৈর্ঘ্য করতে গেলে বি আর ই বিন্দুর স্থানাঙ্ক দেখতে হবে, স্থানাঙ্কের ভুজের বিয়োগফলের স্কোয়ার করতে হবে। তাহলে বি এর স্থানাঙ্কের ভুজ আছে 6, তাহলে 6 মাইনাস ই বিন্দুর স্থানাঙ্কের ভুজ হচ্ছে -1, তাহলে -1 এইটা করে -1 করে স্কোয়ার করতে হবে, মাঝখানে যোগ চিহ্ন থাকবে প্লাস, আবার এদের কোটির বিয়োগফল করতে হবে। তাহলে বি বিন্দুর কোটি হচ্ছে -2 মাইনাস ই বিন্দুর কোটি হচ্ছে -1, কেননা ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 -1, তাহলে এটা -1 ব্র্যাকেটে রাখতে হবে, সামনে -1 আছে, দিয়ে হোল স্কোয়ার করতে হবে। এই রুট ওভার এটা হচ্ছে পুরোটা রুট ওভার চিহ্ন আগে দিয়ে দিয়েছি, বর্গমূল চিহ্ন, তাহলে সমান হচ্ছে রুট ওভার লিখলাম, তাহলে ভিতরে হবে 6
মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে -2 মাইনাস মাইনাসে প্লাস 1 স্কোয়ার রুট ওভার দিলাম সমান হচ্ছে এটা 7 স্কোয়ার 6 আর 1 7 7 স্কোয়ার মাঝখানে প্লাস আর এখানে -2 + 1 ফলাফল হচ্ছে -1 -1 স্কোয়ার মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1 এক এক 7 স্কোয়ার হচ্ছে 7 7 49 যুক্ত হচ্ছে এটা মাইনাস মাইনাসে প্লাস মাইনাস স্কোয়ার দুবার করলে প্লাস মাইনাস -1 × -1 +1 তাহলে সমান হচ্ছে √50 একক অর্থাৎ হচ্ছে গিয়ে 50-এর মধ্যে 5 5 25 2 আছে 25 × 2 25-এর বর্গমূল হয় 5 5 বর্গমূলটা হয়ে বাইরে বেরিয়ে এলো আর ভিতরে 25 × 2 2-এর বর্গমূল হবে না তাহলে 5√2 একক হবে ভিতরে দুইটা থেকে যাবে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে এসছে 5 5 25 × 2 25 × 50 দুটো 5-এর মধ্যে একটা 5 বাইরে বের করে আনবো আর দুইটা ভিতর থেকে যাবে তো 5√2 হবে একক বি মধ্যমা দৈর্ঘ্য এবারে সি এর মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করব একইভাবে সি বিন্দু আর এ বিন্দুর কোটির বিয়োগফলের স্কোয়ার করব তাহলে সি বিন্দুর কোটি হচ্ছে -4 আর বি বিন্দুর কোটি হচ্ছে +4 দুটো বিয়োগফলের স্কোয়ার যুক্ত সি বিন্দুর ভুজ আর এফ এর ভুজ আচ্ছা এবারে সি এর কোটি হচ্ছে 2 মাইনাস এফ এর কোটি হচ্ছে -3 ব্র্যাকেটে লিখলাম এটা দুটো স্কোয়ার করব দিয়ে রুট ওভার করছি তাহলে রুট ওভার করলে আসবে আর এটা ফলাফল হবে -4 -4 হচ্ছে -8 -8 স্কোয়ার মানে মাইনাস প্লাস 64 28 64 যুক্ত 2 আর মাইনাস মাইনাস এখানে দুটো মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস গুণ করে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 যুক্ত 3 হচ্ছে 5 5 স্কোয়ার অর্থাৎ 25 5 স্কোয়ার হচ্ছে 25 তাহলে 64 আর 25 যোগ করলে হবে √89 64 25 যোগ করলে 89 তাহলে √89 একক বা √89 একক তাহলে তিনটা মধ্যমার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম তাহলে আমরা পাচ্ছি এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে √17 একক আর বি মধ্যমার দৈর্ঘ্য হলো 5√2 একক আর সি এর মধ্যমার দৈর্ঘ্য পেলাম √89 বা √89 একক তাহলে এইটা হবে উত্তর এই তিনটাই মধ্যমার দৈর্ঘ্য 10 থেকে সমস্যার সমাধানে আসি তাহলে 10 থেকে সমস্যাটি রয়েছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ ত্রিভুজের তিনটা মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4 3 -2 7 আর হচ্ছে একটা 0 11 অর্থাৎ 0 11 তাহলে তিনটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আমরা ছবিটা একটা এঁকে নিলাম একটা ত্রিভুজের ছবি এঁকেছি এবিসি ত্রিভুজ মনে করছি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3 তাহলে এই ত্রিভুজটির তিনটা শীর্ষবিন্দু আমরা স্থানাঙ্ক ধরে নিলাম তিনটা বাহুর মধ্যবিন্দু ধরা যথাক্রমে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু ই এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ ধরলাম তাদের স্থানাঙ্ক ডির স্থানাঙ্ক মনে করছি 4 3 ই এর স্থানাঙ্ক 0 11 আর এফ এর স্থানাঙ্ক হচ্ছে -2 7 তাহলে এবার আমরা লিখব যে মনে করি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু তাহলে এবিসি ত্রিভুজ মনে করলাম এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক ধরে নিব আমরা এর স্থানাঙ্ক মনে করলাম আমরা x1 y1 আর বি এর স্থানাঙ্ক মনে করলাম x2 y2 এবং
সি এর স্থানাঙ্ক হচ্ছে x3y3 এবং তাদের মধ্যবিন্দু তার সঙ্গে আরও ধরে নিলাম কি না এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক হচ্ছে 4 3, আর এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু লিখতে পারি ই, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক ধরলাম 0 11 এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক হচ্ছে -2 7, যেটা দেওয়া ছিল সেটা আমি ধরে নিলাম। তাহলে এ আর বি এই দুটার বিন্দু তাদের সংযুক্ত সরলরেখাংশ হচ্ছে এবি, তাহলে এবি বিন্দুর এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে সেটা নির্ণয় করি স্থানাঙ্কের নিয়ম অনুসারে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক যদি হয় x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক যদি হয় x2 y2, তাহলে এদের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে না এদের ভুজদ্বয়ের যোগফল বাই 2 আর হচ্ছে কোটিদ্বয়ের যোগফল বাই 2, তাহলে ভুজ হচ্ছে x1 প্লাস x2 বাই 2 আর এদের কোটি হচ্ছে y1 প্লাস y2 বাই 2, তাহলে এটা হবে y1 প্লাস y2 বাই 2, তাহলে এটা দেওয়া আছে, তাহলে আমরা সেটা ধরতে পারবো। তাহলে একইভাবে এ ও সি এর এই দুটো বিন্দু সংযুক্ত সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে এসির মধ্যবিন্দু, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর সি স্থানাঙ্ক হচ্ছে x3 y3, তাহলে এদের ভুজের যোগফল করব x1 প্লাস x3 বাই 2 আর এদের কোটির যোগফল করব, কোটি হচ্ছে y1 প্লাস y3 বাই 2, তাহলে এটা হচ্ছে এফ এর স্থানাঙ্ক। একইভাবে বি আর সি এদের সংযোজক সরলরেখাংশ মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ ই এর স্থানাঙ্ক, তাহলে বি আর সি এই দুটো সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে বি এর স্থানাঙ্ক x2 y2 এবং সি এর স্থানাঙ্ক x3 y3, তাহলে এদের ভুজদের যোগ করব x2 প্লাস x3 বাই 2 আর কোটিদের যোগ করব y2 প্লাস y3 বাই 2, কিন্তু এই স্থানাঙ্কগুলো যেহেতু দেওয়া আছে তাহলে প্রত্যেকটা ভুজকোটির সঙ্গে এই মানগুলো মেলাবো, অর্থাৎ এই যে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে আমরা ছবিতে এঁকেছি এ বি এর মধ্যবিন্দু হলো ডি আর বিসি এর মধ্যবিন্দু এই ছবি অনুসারে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি আর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে তাদের স্থানাঙ্ক দেওয়া আছে ডি এর স্থানাঙ্ক হচ্ছে 4 3, ই এর স্থানাঙ্ক 0 11 আর এফ এর স্থানাঙ্ক -2 7, তাহলে এখন যে ভুজগুলো পেয়েছি সেই ভুজকোটিগুলোর সঙ্গে সমান হবে, অর্থাৎ আমরা সমান করব। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে যেটা প্রশ্নে দেওয়া আছে সেই অনুসারে, তাহলে x1 প্লাস x2 বাই 2 এটা সমান হচ্ছে ডি বিন্দুর ভুজ হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4, এটা সমান 4 হবে এবং ডি বিন্দুর কোটি হচ্ছে 3, এটা হচ্ছে y1 প্লাস y2 বাই 2, এটা সমান হচ্ছে তাহলে 3 লিখব। তাহলে এটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি x1 প্লাস x2 সমান হবে কোনাকুনি গুণ হয়ে যাবে 4 মানে 4 বাই 1
তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 দিনে 8 হবে, সমান হচ্ছে 8। তাহলে এইটা হবে 1 নম্বর সমীকরণ, এটাকে ধরবো, পরে সমাধান করতে হবে। এবং হচ্ছে এখান থেকে পাচ্ছি y1 প্লাস y2 সমান হচ্ছে 3 দুগুণে 6, অর্থাৎ এটা হবে 2 নম্বর সমীকরণ ধরলাম তীরচিহ্ন দিয়ে। তাহলে এইভাবে ডি এর ভুজকটি যেরকম সমান করলাম সেরকম এফের ভুজকটিও সমান করব 0, 11 সঙ্গে। এফের ভুজ হচ্ছে 0, তাহলে x1 প্লাস x3 বাই 2 এটা সমান 0 হবে, আর y1 প্লাস y3 বাই 2 সমান 11 হবে। না সরি, এফের স্থানাঙ্কটা 0, 11 না, এফের স্থানাঙ্ক হচ্ছে -2, 7। তাহলে এটা সমান হবে -2 আর এটা হবে 7। এর স্থানাঙ্কটা হচ্ছে 0, 11, তাহলে x2 প্লাস x3 বাই 2 এটা সমান 0 হবে, আর y2 প্লাস y3 বাই 2 এটা সমান 11 হবে বা 11 হবে। অর্থাৎ আমরা লিখব আবার হচ্ছে x1 প্লাস x3 বাই 2 অর্থাৎ এফ স্থানাঙ্ক এফ স্থানাঙ্কের, তাহলে এটা হচ্ছে এটা সমান হচ্ছে -2 হবে এফ স্থানাঙ্কের ভুজ, এবং y1 প্লাস y3 বাই 2 এটা সমান হচ্ছে 7, কেন এটা হচ্ছে এ বিন্দুর কোটি। তাহলে আমরা লিখতে পারি x1 প্লাস x3 ইকুয়াল টু হচ্ছে -2 ইন্টু 2 সমান হচ্ছে -4। এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এবং এখান থেকে যেটা পাচ্ছি এটা হচ্ছে y1 প্লাস y3 ইকুয়াল টু হচ্ছে 7 দুগুণে 14, তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। আরও আছে এর স্থানাঙ্ক অনুসারে আমরা লিখতে পারি আবার যেটা পেয়েছি এর স্থানাঙ্ক সেটা হচ্ছে x2 প্লাস তার স্থানাঙ্কের ভুজটা হচ্ছে x2 প্লাস x3 বাই 2, তাহলে এটা আমরা ভুজটা আগেই পেয়েছি, এর হচ্ছে 0, তাহলে এটা সমান আমরা 0 লিখতে পারি। এবং তার কোটিটা হচ্ছে y2 প্লাস y3 বাই 2 এটা সমান হচ্ছে 11, তাহলে এটা আমরা সমাধান করলে পাচ্ছি x2 প্লাস x3 ইকুয়াল টু হচ্ছে 0 ইন্টু 2 করলে 0, এবং অর্থাৎ এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ ধরলাম 5 নম্বর সমীকরণ। এবং y2 প্লাস y3 এটা সমান হচ্ছে 11 দুনে 22, এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। তাহলে এই যে সমীকরণগুলো যেগুলো ধরে নিলাম তাহলে সেগুলো এখন পরপর সমাধান করতে হবে। তাহলে কী করবো প্রথমে, না 1 নম্বর থেকে 3 নম্বর প্রথমে বিয়োগ যদি করি অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য, 1 নম্বর সমীকরণ বিযুক্ত 3 নম্বর সমীকরণ এটা যদি করি তাহলে এটা করে কি পাওয়া যায়, করে আমরা পাবো কি, 1 নম্বর সমীকরণ ছিল x1, দেখে নেবে 1 নম্বর সমীকরণ ছিল x1 প্লাস x2 এগুলো হচ্ছে 8। এখান থেকে আমরা 3 নম্বর সমীকরণ এখানে পেয়েছি x1 প্লাস x3 ইকুয়াল টু -4। তাহলে এই দুটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে নিচের চিহ্ন বদল হবে অপনয়ন পদ্ধতিতে, বিয়োগ করলে নিচের যেগুলো রয়েছে এদের চিহ্ন বদল হবে বাম ধারে। তাহলে x1 এর নিচের x1 এর বাম ধারে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে x3, আর এখানে -4 ছিল এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ করলে আমরা চিহ্ন বদল করছি, যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্ন বদল হবে। তাহলে বিয়োগ করে আমরা চিহ্ন বদল করে পাচ্ছি কত হবে, না যদি এখানে চিহ্ন বদল হয় তাহলে x1 থেকে x1 কেটে যাবে, বিয়োগ হয়ে এটা প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, কেটে যাবে, তাহলে উপরে x2 থাকছে আর নিচে -x3, এটা সমান হচ্ছে এখানে 8 যুক্ত 4, কেননা -4টা +4 হয়ে গেছে, তাহলে 8 4 হচ্ছে 12 হবে।
এটাকে দিলাম 7 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর থেকে এখানে ওয়াইয়ের জন্য 2 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ একইভাবে বিয়োগ করলাম। তাহলে এটা করে আমরা কি পাচ্ছি দেখি। 2 নম্বর সমীকরণ ছিল, তাহলে 2 নম্বর সমীকরণ ছিল y1 প্লাস y2 ইকুয়াল টু হচ্ছে 6, এটা 2 নম্বর ছিল, তোমরা দেখে নেবে। আর এখানে 4 নম্বর সমীকরণ এখানেই রয়েছে y1 প্লাস y3 ইকুয়াল টু হচ্ছে 14, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এটা বিয়োগ করতে y1 প্লাস y3 ইকুয়াল টু হচ্ছে 14, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে এটাও বিয়োগ করব, তাহলে নিচের বাম ধারের চিহ্নগুলো সব বদল হবে, সাইন চেঞ্জ হবে, অর্থাৎ y1 প্লাস ছিল মাইনাস হবে, এটাও প্লাস আছে মাইনাস হবে, এখানেও প্লাস আছে মাইনাস হবে, অর্থাৎ 14টা মাইনাস 14 হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে y1 আর মাইনাস y1 কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে থাকবে বিয়োগ করে আমরা পাচ্ছি এখানে থাকছে y2 উপরে মাইনাস y3 ইকুয়াল টু হচ্ছে 6 থেকে 14, 6 মাইনাস 14, তাহলে 14 বড়, তার চিহ্নটা হচ্ছে মাইনাস, বিয়োগ করতে তাহলে -8 হবে, 6 মাইনাস 14 সমান -8 হবে। এটা হলো 8 নম্বর সমীকরণ। এবারে কি করব আমরা না 5 নম্বর সমীকরণ এবং 7 নম্বর সমীকরণ যদি যোগ করি, 5 নম্বর সমীকরণের সঙ্গে এই 7 নম্বরটা যেটা পেয়েছি এখানে যদি যোগ করি, তাহলে আমরা অপনয়ন করে পেতে পারি। তাহলে 5 নম্বর সমীকরণ যুক্ত 7 নম্বর সমীকরণ, এটা করে আমরা পাচ্ছি কি না 5 নম্বর সমীকরণ এখানে রয়েছে x2 প্লাস x3 ইকুয়াল টু হচ্ছে 0, আর এখানে 7 নম্বর সমীকরণটা পেয়েছি x2 মাইনাস x3 ইকুয়াল টু 12। তাহলে এটা যদি যোগ করি, যোগ করলে কোনো সাইন চেঞ্জ হবে না, শুধু কাটাকাটি বা যোগ বিয়োগ হবে, কোনো সাইন চেঞ্জ হবে না। তাহলে যোগ করে আমরা পাচ্ছি কত না প্লাস x3 মাইনাস x3, এইটা কেটে যাবে, একই জিনিসের প্লাস মাইনাস রয়েছে, তাহলে x2 প্লাস x2 2x2 হয়ে যাবে, সমান হচ্ছে 0 প্লাস 12 সমান হচ্ছে 12, শূন্যর সঙ্গে 12 যোগ করলে 12 হবে। তাহলে 2x2 যদি 12 হয়, তাহলে আমরা লিখতে পারি x2 ইকুয়াল টু হচ্ছে 12/2, বা x2 ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 6 12 কাটাকাটি করলে, তাহলে x2 মান আমরা পেয়ে গেলাম x2 সমান হচ্ছে 6। একইভাবে এখান থেকেও আমরা এখানেও 6 নম্বর এবং 8 নম্বর ওয়াইয়ের ক্ষেত্রে 6 নম্বর সমীকরণ আমরা পেয়েছি y2 প্লাস y3 ইকুয়াল টু 22, তাহলে সেই 6 নম্বর এবং 8 নম্বর এটা পেয়েছি, এ দুটো যোগ করবো, তাহলে 6 নম্বর যুক্ত 8 নম্বর করে আমরা পাচ্ছি কি 6 নম্বর রয়েছে y2 প্লাস y3 ইকুয়াল টু হচ্ছে 22, আর 8 নম্বর রয়েছে y2 মাইনাস y3 ইকুয়াল টু হচ্ছে -8। তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করলে এখানেও সাইন চেঞ্জ হবে না, যোগ করলে সাইন চেঞ্জ হবে না, কিন্তু যোগ বিয়োগ হবে। তাহলে এখানে সাইন চেঞ্জ যেহেতু হচ্ছে না, তাহলে প্লাস y3 আর মাইনাস y3 এটা কেটে যাবে, তাহলে যোগ করে আমরা পাচ্ছি y2 প্লাস y2 অর্থাৎ 2y2 সমান হচ্ছে 22, মাইনাস 8 এটা যোগ করলে দুটো হচ্ছে 14, অর্থাৎ আমরা পাচ্ছি y2 ইকুয়াল টু 14/2, 2y2 সমান হচ্ছে 14, তাহলে y2 ইকুয়াল টু 14/2 বা y2 সমান পাচ্ছি আমরা 2 7 14 7, তাহলে y2 মান পেয়ে গেলাম, x2 y2 পেয়ে গেলাম, অর্থাৎ একটা শীর্ষবিন্দু পেয়েছি। সেখান থেকে আমরা বসিয়ে যদি 7 নম্বরে বসিয়ে দিই, 7 নম্বর সমীকরণে যদি x2 মানটা বসিয়ে দিই, তাহলে x3 মানটা পেয়ে যাব। তাহলে x2 মানটা হচ্ছে 6, 7 নম্বর সমীকরণ হচ্ছে x2 মাইনাস x3 ইকুয়াল টু 12, তাহলে x2 6, 7 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি x2 মান বসিয়ে দিচ্ছি 6 মাইনাস x3 সমান হচ্ছে 12, বা আমরা লিখতে পারি মাইনাস x3 সমান হচ্ছে 12, 6টা সে ধারে গেলে -6 হয়ে যাবে, সাইন চেঞ্জ হবে, সমান চিহ্ন সে ধারে হলে, তাহলে -x3 সমান হবে 12 থেকে 6 গেলে 6, বা আমরা বলতে পারি x3 সমান হচ্ছে -6 হবে। একইভাবে y2 মান 7, এটা আমরা যদি 8 নম্বরে বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব
তাহলে 8 নম্বর সমীকরণে y2 = 7 বসাচ্ছি। তাহলে 8 নম্বর সমীকরণটা ছিল y2 - y3 = -8। তাহলে y2 জায়গায় 7 বসালে -y3 হচ্ছে -8। তাহলে আমরা লিখতে পারি বা -y3 = 7টা সেপাশে গেলে তাহলে -8, 7টা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে -7। তাহলে সমান হচ্ছে -y3 হচ্ছে -8 আর -7 মিলে হচ্ছে -15। তাহলে y3 সমান হবে শুধু -2 ধারে কেটে যাবে, তাহলে হচ্ছে 15, অর্থাৎ y3 মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা 1 নম্বর সমীকরণে x3 মান, 1 নম্বর সমীকরণে x2 মান যদি আমরা বসিয়ে দিই, x2 = 6, এটা যদি বসিয়ে দিই তাহলে 1 নম্বর সমীকরণে x2 = যদি 6 বসিয়ে দিই তাহলে আমরা পাবো কি না, বসিয়ে আমরা পেতে পারি 1 নম্বর সমীকরণ ছিল x1 + x2 এগুলো হচ্ছে 8। তাহলে এইখানে আমরা যদি x2 = 6 বসিয়ে দিই তাহলে x1 + 6 হচ্ছে 8। তাহলে x1 হচ্ছে 8 - 6, সাইন চেঞ্জ হবে কেননা +6 বাম ধারে ছিল, সেটা ডান ধারে গেলে -6 হবে, অর্থাৎ x1 সমান হবে 2। তাহলে x1 সমান পেলাম। এবং আরও একটা যদি করি আমরা 2 নম্বর সমীকরণে, সমীকরণগুলো তোমরা একটু পিছিয়ে পজ করে দেখে নিবে। তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে, 2 নম্বর সমীকরণে আমরা বসাচ্ছি y2 = 7। এটা যদি বসিয়ে দিই তাহলে বসিয়ে পাবো কত, 2 নম্বর সমীকরণ কি ছিল না, 2 নম্বর সমীকরণ ছিল y1 + y2 = 6। তাহলে এখানে আমরা y2 জায়গায় 7 বসাবো, তাহলে y1 + 7 হচ্ছে 6, y2 জায়গায় 7 বসিয়ে দিলাম। তাহলে y1 সমান কত হচ্ছে না 6, আর এটা +7টা বাম ধারে ছিল, ডান ধারে এলে হবে -7, অর্থাৎ y1 সমান হবে 6 - 7 = -1। তাহলে আমরা x1 y1 পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি, তাহলে ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু a b c এর স্থানাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। a এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, x1 এর মান পেলাম আমরা 2, তাহলে 2 আর y1 পেয়েছি -1। তাহলে a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 - 1, আর b বিন্দু স্থানাঙ্ক x2 y2, তাহলে x2 এর মান পেয়েছি আমরা 6 আর y2 এর মান পেয়েছি 7, তাহলে b বিন্দু স্থানাঙ্ক হবে 6 7। আর সেই বিন্দু হচ্ছে x3 y3, তাহলে সেই বিন্দু x3 এর মান পেয়েছি আমরা -6 এবং y3 পেয়েছি 15। তাহলে ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারলাম। যেগুলো সমাধান করেছি সেগুলো বসিয়ে দিলাম। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে 9 দাগের সমস্যা এবং 10 দাগের সমস্যার সমাধান করলাম। একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেটের জন্য তোমরা অবশ্যই আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বাটন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। এবং ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে। সকলকে ধন্যবাদ।